এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর ইংরেজি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি, যেখানে তোমরা কিন্তু ওটা ফলো করলে 90%-এর উপরে অবশ্যই তোমরা নাম্বার পাবে। যদি ভিডিওটা এখনও দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আজকের থেকে আমি টেস্ট পেপার সলভ করছি। তো আজকে এবিটিএ পেজ নম্বর 19-এ আমরা সলভ করব। প্রথমে দেখো, তোমাদের পাশে আমি স্ক্রিনে দিয়ে দেব। প্রথমে যে গল্পটা তোমাদের দিয়েছে দেখো, দ্য ক্যাট থেকে। তোমাদের আমি সাজেশন করা ওই স্ট্র্যাটেজি ভিডিওতে বলে দিয়েছিলাম দ্য ক্যাট আর এদিকে দ্য স্নেলটা খুবই ইম্পর্টেন্ট, ওটাই পরীক্ষা এবছর আসবে। আর এবিটি এর প্রথম পেজেও সেটা দিয়েছে দেখো। তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আর আমি কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, তাই শুধু সলভ করলে হবে না, কেন হচ্ছে উত্তরটা সেটাও জানা তোমাদের কিন্তু দরকার। দ্য ক্যাট থেকে প্রথম প্রশ্নটা দিয়েছে দেখো, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ অ্যাংরি, অ্যামিউজ, টায়ার্ড, স্যাড। এখানে তোমরা এটার উত্তরটা দেখে নাও, প্রথম স্ট্যান্ডাতে আছে দেখো, দ্বিতীয় লাইনে, সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তাহলে এটার উত্তরটা কি হবে? অ্যামিউজড। অ্যামিউজড না থেকে যদি অপশানে মনে করো হুবহু না দিয়ে একটু ঘুরিয়ে দেয়, তখন কি করবে? সেক্ষেত্রে ডিলাইটেডও থাকতে পারে, তাহলে এটা অ্যামিউজড হয়ে যাবে। পরেরটা দেখো, দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ গ্যাদার্ড রাউন্ড, গন টু, তারপরে দেখো অ্যাবসেন্ট ফ্রম, কামিং টু, ফায়ার। তাহলে এটা কি হবে? ফায়ারের গ্যাদার করলে হবে নাকি সেখান থেকে চলে গেলে? সরি, সেকেন্ড স্ট্যান্ডে তোমরা দেখতে পাচ্ছ, ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তাহলে এখানে দেখো গ্যাদার করে, যখন ফায়ারের চারপাশে গ্যাদার করে, তাহলে এটা কি হয়ে যাবে? গ্যাদার রাউন্ড দ্য ফায়ার। ঠিক আছে, তাহলে এটা অপশান এ হয়ে যাবে, গ্যাদার্ড রাউন্ড। পরেরটা দেখো, দ্য ট্রু লাইফ অফ আ ক্যাট বিগিনস। একটা বিড়ালের জন্য প্রকৃত জীবনটা কখন শুরু হয়? এখানে বলছে ইন দ্য মর্নিং, অ্যাট নুন, আফটার টি টাইম, ডিউরিং ডিনার। তাহলে এটা কোন সময় হবে? এইটা সঠিক উত্তর হয়ে যাবে আফটার টি টাইম। কারণ দেখো এখানে প্যাসেজে বলেছে ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, তাহলে এটা অপশান সি হয়ে যাবে। পরেরটা দেখো, দ্য ক্যাট মুভস নয়েজিলি, কোয়াইটলি, ক্লামজিলি, ডি, নো ওয়্যার। বিড়ালটা কেমনভাবে চলে, তার চলাটাকে কেমনভাবে বলা হয়েছে? তো একেবারে প্যাসেজের শেষের দিকে আছে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। তাহলে এখানে কোনটা হবে? নয়েজিলি মানে কিন্তু এখানে যেটা আছে দেখো, ভুল করবে না, নয়েজিলি মানে কিন্তু শব্দ করে। ঠিক আছে, তাহলে শব্দ করে নয় কিন্তু, তাহলে কোয়াইটলি, এটা শান্তভাবে হবে। সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? বির দাগের কোয়াইটলি, একেবারে শান্তভাবে, কোনো সারা শব্দ না করে যাওয়াটাকে কোয়াইট বলা হয়। দেখো সেম টু সেম মানে নাও পেতে পারো, নয়েস লেস মানে শব্দহীন, তার কোনো শব্দ নেই, কিছু নেই, তার সেম অর্থ হচ্ছে কিন্তু কোয়াইট। তাহলে এটা বির দাগের হয়ে যাবে কোয়াইট। তারপর একটা দেখো, দ্য ক্যাট মুভস লাইক আ চিতা, লায়ন, প্যান্থার। অবশ্যই তোমরা জানো এটা সঠিক উত্তর হবে প্যান্থার, উপরে দেওয়া আছে হিজ মুভমেন্টস বিকেমস লিড অ্যান্ড প্যান্থার লাইক। তাহলে এটা অপশন হয়ে যাবে সি। এরপরেটা দেখো, ওয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার ড্যাশ। যখন পরিবারটি ফায়ারের চারপাশে গ্যাদার করে ড্যাশ, কি হবে, কি লিখবে? দেখো সেকেন্ড স্ট্যান্ডে আছে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, এটুকুই লিখে দিলে হয়ে যাবে। তারপরে বিদ্যাগের দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্য গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ। ইন্টেন্ট মানে যেটা ইচ্ছাকৃত কোনো কিছু করতে চাওয়া, ইন্টেন্ট। তার ইন্টেন্ট কি ছিল? ইন্টেন্ট হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে ইন্টেনশন। এখানে দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, এই বাক্যটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে ওই যে অতিথিটা যেটা সে করার সাহস পাচ্ছে না, যেটা সে করতে চাচ্ছে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তাহলে এইটুকু লিখবো। টু আছে না, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, জানো, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কোথা থেকে লিখবো? এখানে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে কি দেব? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এর পরেরটা দেখে নাও, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস। এটা একদম দেখো প্যাসেজের শেষের দিকে আছে,
হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস, এই অ্যান্ড স্কিপস থেকে লিখে দাও, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এটাই হচ্ছে হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে ট্রু ফলস দেখে নাও। দ্য গেস্ট ইজ ক্যাজুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, গেস্ট অতিথি খুবই খুশি হয়েছিল বিড়ালটাকে নিয়ে, না এটা হয়ে যাবে ফলস। এটা কত দাগের আছে, এটা সি এর দাগের 1 নম্বরটা, এটা ফলস হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে, কোন লাইনটা দেখে বুঝতে পারলে যে এটা সাপোর্টিং স্টেটমেন্টে? বারবার বলছি যে ওটা গুছিয়ে লেখার কোনো দরকার নেই, কোন লাইন থেকে বুঝলে সেটা শুধু হুবহু তুলে দাও। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, এই পর্যন্ত দিয়ে ডট ডট দিয়ে দাও, এটুকুই সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। পরেরটা 2 নম্বরটা কি আছে, আছে যে দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ, ফোজ মানে এনিমি, তো বিড়ালের অনেক শত্রু আছে, অবশ্যই আছে। তাহলে এটা দেখো একদম শেষে আছে ডগ অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। তাহলে দেখো এনিমি কথাটা কিন্তু এনিমিজ কথাটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে যদি ফো থাকে, এই জন্য তোমাদের আমি সাজেস্ট করব প্রত্যেকটা শব্দের মানে বুঝে বুঝে যদি তোমরা পড়ো, তার কিন্তু সিনোনিম দিতে পারে, হুবহু শব্দ নাও দিতে পারে সবসময়। তাহলে এটা সঠিক হয়ে যাবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি দিয়ে দেবে, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, কবিতা থেকে দ্য স্নেল দিয়েছে। এখানে প্রথম এমসিকিউটা দেখো, দ্য স্নেল লিভস উইথ হিজ ফ্যামিলি ফ্রেন্ডস নান নেবার্স, এখানে প্রথম এইটা তোমরা জানো যে শামুক সে কিন্তু একাকী বাস করে, এখানে দেওয়াই আছে দেখো হাউস অ্যান্ড অল টুগেদার, সব কিছুই সে একা, তাহলে সে অ্যালোন। এখানে আরেকটা দেখো থার্ড স্ট্যান্ডায় দেওয়া আছে ওয়্যার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে সে একাই থাকে, তাহলে এখানে অ্যালোন হয়ে যাবে, অ্যালোন নয়, এখানে নান আছে। আবারও বলছি দেখো সেম ওয়ার্ড নাও থাকতে পারে, সিনোনিমও থাকতে পারে, বুঝে কিন্তু উত্তর করতে হবে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হিয়ার ইমিনেন্ট, ইমিনেন্ট কথার অর্থ কি, ইম্পসিবল, ইম্পেন্ডিং, কম্পালসারি, ইম্পর্টেন্ট। তোমরা দেখো এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে, ইম্পসিবল অসম্ভব, কম্পালসারি আবশ্যিক, ইম্পর্টেন্ট। ইমিনেন্ট মানে তোমরা জানো যে আসন্ন, আসতে চলেছে, ঘটতে চলেছে, তাহলে সেটা কম্পালসারি, ইম্পসিবল, আর ইম্পর্টেন্ট বলে তো নয়, তাহলে যে অপশানটা পড়ে আছে সেটাই, তাই এটাই পড়ে থাকবে ইম্পেন্ডিং মানে আসন্ন, যেটা আসতে চলেছে, তাহলে অপশান বি হয়ে যাবে। আগেরটা ছিল অপশান সি, এটা হলো অপশান বি। এরপরে 3এরটা দেখো, বিং ডিস্টার্ব দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ প্লেজার, হরর, স্যাটিসফ্যাকশন, ডিসপ্লেজার। তাহলে শামুকটা বিরক্ত হয়ে, ডিস্টার্বড হয়ে সে তার ঘরের মধ্যে সংকুচিত হয়ে যায় কিভাবে, বিরক্ত মানে বুঝতে পারছো সেখানে ডিসপ্লেজার, এখানে দেওয়াই রয়েছে থার্ড স্ট্যান্ডাতে ডিসপ্লেজার, খুবই অসন্তুষ্ট হয়ে। দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ কিং, প্রিস্ট, মঙ্ক, থিফ। শামুক যে জীবনযাপনটা করে সেটা কিসের মতো, তোমরা একটু ভেবে বলো। শামুক সে একাকী জীবনযাপন করছে, একাকী কারা করে, সাধারণ সাধু সন্ত যারা সন্ন্যাসী তারাই করে। এখানে যদিও থাকে হারমিট বা যদি মঙ্ক থাকে সেন্ট, SAINT সেন্ট, এরকম যদি ওয়ার্ড থাকে সবগুলো কিন্তু একে অপরের কিন্তু সিনোনিম, সমর্থক শব্দ, একই রকম কিন্তু মানে দাঁড়ায়, তাহলে হারমিট নাও থাকতে পারে, সেখানে যদি মঙ্ক থাকে সেটাও তোমরা কিন্তু সঠিক উত্তর ধরে নেবে, বা সেন্টও থাকতে পারে। এতটা একটু বুঝিয়ে কেন বলছি দেখো, তোমরা শুধু উত্তরটা যে কোনো ভিডিওতে পেয়ে যাবে, শুধু উত্তর করাটা, কিন্তু একটু প্রশ্ন কিন্তু হুবহু আসবে না, একটু ঘুরিয়ে দিলে কিন্তু তখন তোমরা মার খেয়ে যাবে, আর আমি চাই না সেটা তোমাদের হোক। এবারে দেখো বিদ্যাগের 1 নম্বর কোশ্চেন, ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ এন্ড হাউ, শামুকটা কোথায় আটকে থাকে এবং কিভাবে, এন্ড হাউ কথাটা অ্যাড করে দিয়ে কিন্তু প্রশ্নটা একটু জটিল করেছে আমি বলবো, কারণ কিভাবে স্টিক করে এটা তো বলা নাই, কিন্তু কোথায় কোথায় স্টিক করে সেটা কিন্তু কবিতায় দেওয়া আছে। তাহলে উত্তরটা কিভাবে লিখবো, উত্তর লেখার এসিকিউ লেখার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট দেবো, ওয়্যার দিয়ে কোশ্চেন ছিল গায়েব করে দিলাম,
ডাজটা সাবজেক্টের আগে আছে, ওটাকে উঠিয়ে দিলাম। ডু, ডাজ, ডিড সাবজেক্টের আগে যদি দেওয়া থাকে প্রশ্নের ক্ষেত্রে, তাহলে সবসময় জেনে রাখবে উত্তর করতে গেলে কিন্তু সেগুলোকে কেটে ফেলতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। শুধু বাদ দিলে হবে না, সেই বাদ দেওয়ার জন্য ওর ভার্বের ফর্মটা কিন্তু মেন ভার্বের সাথে অ্যাড করব। বোঝা গেল না? এইটা দেখো, বুঝতে পারবে। তাহলে এখানে দেখো ওয়্যার ডাজ ছিল, ওয়্যার ডাজ দ্য স্নেল, তাহলে দ্য স্নেল লিখলাম, ডাজ ছিল, তাহলে ডাজে কিন্তু ইএস ছিল, সেই ইএস এর জন্য কিন্তু এই ভার্বের সাথে এস দিলাম। এখানে কিন্তু শুধু স্টিক ছিল, ওর সঙ্গে কিন্তু স্টিক্স করে দিলাম। তারপরে কি ছিল? ইটসেলফ ছিল, ইটসেলফ দিয়ে দিলাম। দিয়ে কবিতার লাইনে দেখো হু লেখা আছে, এটা টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, তাহলে আটকে থাকে। এইবারে বলছে হাউ, এই হাউটা তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। যদি বা একান্ত নাও পারো এইটুকু লেখো, তাও কিন্তু তোমরা একের বেশি তো নাম্বার অবশ্যই পাবে। এখানে কিন্তু 2 নাম্বার আছে, তাই একটু গুছিয়ে লিখলে আমার মনে হয় ভালো হয়, তাই জন্য লিখেছি। কিভাবে সেটা মেনটেন করেছি, বাই কোটিং দেম, মানে যে কিভাবে থাকে, এই যে ঘাস পাতা একটা লেয়ার কোট করে, কোটিং দেম আ থিন লেয়ার, একটা পাতলা আস্তরণ অফ মিউকাস, তাদের শরীর থেকে যে মিউকাস লালা সেটা দিয়ে, ফ্রম দেয়ার ফুট, তাদের ফুট থেকে পা থেকে। তো এইটুকু লিখলে কিন্তু এই অ্যানসারটা এবারে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ লাগছে। তো পরের প্রশ্নটা দেখো, when does the snail hide in his house, কখন শামুকটা তার ঘরে লুকিয়ে পড়ে। এইটা আবার যেভাবে লিখতাম, তাহলে বিদ্যাগের, এটা বিদ্যাগের 2 একটা, এটা দেখা যাচ্ছে when does, when does টাকে তুলে দেব আমরা, দিয়ে উত্তর বসো। প্রথমে কি আনতে হয়, ইংরেজি বাক্য যেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফর্মুলাটা মেইনটেইন করতে চলতে হয়। তারপরে সাবজেক্ট দিলাম the snail, তারপরে দেখো হাইড ইন হিজ হাউস, তাহলে হাইড HID হাইড করে দিলাম। কিন্তু এখানে দেখো এই প্রশ্নটা তো ডাজ ছিল, তোমরা পাশে দেখে নাও, ডাজ ছিল, তাহলে দ্য স্নেল হাইড এই জায়গায় হাইডস করে দেব। ঠিক আছে, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, তাহলে লিখে দিলাম ইন হিজ হাউস, যেমন আছে তেমন লিখে দিলাম। আর কখন, প্রশ্নটা করেছে কখন, এখানে দেখো লেখা আছে when danger imminent, এইটা লিখে দিলে হবে when danger imminent besides of storm or weather or other harm besides of weather, এই 2 লাইন যদি তোমরা হুবহু লিখে দাও তাও কিন্তু কোনো প্রবলেম নেই। তাছাড়াও তোমরা কিন্তু চাইলেও গুছিয়ে লিখতে পারো, আমি বেশি জটিল করতে যাচ্ছি না, এভাবে গুছিয়ে লিখে শুধু লিখে দাও when danger imminent besides of storm or other harm besides of weather, এইটুকুই লিখো, সহজ করেই লেখার চেষ্টা করো। তো হয়ে গেল, এবারে আনসিনে চলে যাই আমরা, যেটা করি। প্রথম প্রশ্নটা দেখো, আনসিনের এমসিকিউ এর একের দাগের এটা দেখো, the banks have been eroded in single stretch, multiple stretches, no stretches। এখানে তোমরা দেখো প্রথম লাইনে দেওয়া আছে হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচ, তাহলে বি দাগের উত্তরটা সঠিক হবে। দুই দাগে দেখো a portion of embankment behind the warehouse fell into the river before Durga Puja, Kali Puja, Mohalaya, Bhai Dooj, এটা মহালয়া হবে একটু আগে। এখানে দেখো দেওয়া রয়েছে few days ago before মহালয়া, সেকেন্ড স্ট্যান্ডার লাস্টে আছে দেখো। The road near Ratan Babu Ghat is Alipur, Howrah, Damdam, Kashipur, এখানে দেখো কশিপুর দেওয়া আছে। থার্ড স্ট্যান্ডারে দেখো the road near Ratan Babu Ghat in Kashipur। পরেরটা repairs by CMC proved adequate, effective, inadequate, রিপেয়ার করা হয়েছে CMC, সেটা কি হয়েছে, CMC যে রিপেয়ারটা করেছে সেটা কি পর্যাপ্ত পরিমাণে ছিল নাকি এফেক্টিভ ছিল নাকি ইনঅ্যাডিকুয়েট। দেখো অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণ, ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত, মানে তাতে যথেষ্ট নয়, তাহলে ইনঅ্যাডিকুয়েট এখানে দেওয়া রয়েছে। দেখো এটাই সঠিক উত্তর। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট, সিভিক বডি কি করলো, নাগরিক সংস্থা স্টেটকে লিখলো, ইরিগেশন ডিপার্টমেন্টের, এগ্রিকালচার ডিপার্টমেন্ট না
পিসিকালচার ডিপার্টমেন্ট। এখানে দেখো উত্তরটা হবে, এখানে দেওয়া আছে থার্ড স্ট্যান্ডার্ডে দেখো স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, তাহলে এর দাগের ইরিগেশন ডিপার্টমেন্ট উত্তরটা হবে। লাস্ট কোশ্চেনে দেখো হুগলি ইজ আ পন্ড, ওশান, লেক, রিভার। তাহলে জানো হুগলি একটা নদী, তাহলে উত্তর হবে সঠিক রিভার, ডিগবাই। এবারে দেখো ট্রু ফলস। The bank of Hooghly in Calcutta have been eroded in many places. হুগলি নদীর তীরটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বিভিন্ন জায়গায়, এটা সঠিক উত্তর ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, প্রথম লাইনটা হবে the banks of Hooghly in Calcutta have been eroded in multiple stretches। দেখো মাল্টিপল স্ট্রেচেস মানে বিভিন্ন জায়গায়, মাল্টিপল বলতে একের অধিক বোঝায়, আর এখানে দেখো মেনি প্লেসেস মানে সেটাও একের অধিক বোঝায়, তাহলে উত্তরটা সঠিক। দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড, পার্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, এটা ভুল। কারণ দেখো স্ট্যান্জাতে দেখো সেকেন্ড স্ট্যান্জাতে দেখো শুরুতে আ পোরশন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, পিসিকালচার সিকিং দেয়ার হেল্প, এটা হবে ভুল। এটা কিন্তু পিসিকালচার নয়, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট হবে, ঠিক আছে? পিসিকালচার ডিপার্টমেন্ট নয়, তাহলে ইরিগেশন ডিপার্টমেন্ট হবে সঠিক। এটা তাহলে ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে দিয়ে দাও। The civic third stanza আছে দেখো the civic body wrote to the state irrigation department seeking their help, এইটুকু। এবারে দেখো answer the following questions, see দাগে একটা। what is the full form of CMC? what is যদি থাকে তখন উত্তরটা কি লিখবে, what is টা বাদ দাও, তাহলে পড়ে দেয় কি the full form CMC is। তোমরা দেখো সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে, ঠিক আছে? ওটা আগে ছিল, কোশ্চেন করার সময় কিন্তু হোয়াট ইজ থাকবে, তোমরা কিন্তু সেটা কিন্তু তখন দেবে না। তাহলে CMC এর ফুল ফর্ম এখানে দেওয়া আছে দেখো, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট? রিভার সায়েন্টিস্টের কথা অনুযায়ী এই যে ইরোশন অর্থাৎ ক্ষয়ের কারণটা কি ছিল? দেখো একদম লাস্ট স্ট্যান্জা আছে, আর রিভার সায়েন্টিস্ট এই উত্তরটা দিয়ে দাও। আর রিভার সায়েন্টিস্ট ব্লেম দ্য এনক্রোচমেন্ট অফ ব্যাংকস উইথ দ্য accompanying destruction of the natural greenery for the increasing rate of erosion। এখান থেকে এই প্যাসেজটা পুরো তুলে দাও, তাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো পরের প্রশ্নটা, where from has this passage been adapted? where from, তাহলে এই উত্তরটা কিভাবে লিখবে? where from the passage, তাহলে সাবজেক্ট কি আছে? the passage লিখব। ভার্ব কি আছে? has আছে, been আছে, তাহলে has been adapted ভার্ব আছে, adapted, তারপরে from আছে। তোমরা জানো which, where এগুলো থাকলে বাদ দিতে হয়, ওগুলো বাদ দিয়ে তারপরে from কোথায়? এখানে নিচে লেখা আছে দেখো, from an article published in the 2023। তাহলে দেখো এটা একদম নিচেই ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, কোন নিউজপেপার কোথা থেকে অ্যাডাপ্ট করা আছে সেটা তোমরা পরীক্ষাতে এইভাবে কিন্তু নিচে পেয়ে যাবে। হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যারহাউস সে? এই প্রশ্নটা সাবজেক্ট কি আছে? দ্য ওনার। তুমি দেখো ওয়্যার WH ওয়ার্ড ছিল, ডিড এটা একটা অক্সিলারি ভার্ব ছিল, দ্য ওনার সাবজেক্ট ছিল। তাহলে দেখো সাবজেক্টের আগে যদি বা ডু ডাজ ডিড এই ডু ভার্ব থাকে, মোটামুটি ডু ডাজ ডিড থাকে,
আর WH ওয়ার্ড থাকে তাহলে সেটা বাদ দিয়ে সাবজেক্ট থেকে শুরু করব, এই ফরম্যাটটা ইউজ করব। তাহলে কি লিখব প্রথমে, দ্য ওনার, ওনার কিসের ওনার, তারপরে দেওয়া আছে অফ দ্য ওয়্যারহাউস, অফ দ্য ওয়্যারহাউস, সে, এখানে দেখো সে আছে, কিন্তু আমরা যেহেতু ডিডটাকে তুলে দিচ্ছি, ডিডটা ক নম্বর ফর্মে, ভার্বের 2 নম্বর ফর্ম, আর সেটা আছে ভার্বের 1 নম্বর ফর্ম। তোমরা জানো ডিড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হয়, আর ডিডকে তুলে দিলে এই ভার্বটাকেও সেকেন্ড ফর্ম করে দেবো। তাহলে সে না দিয়ে লিখবো সেড। A portion of the, এটা লেখা আছে পুরো হুবহু এখান থেকে দিয়ে দাও, আমি আর লিখছি না, বিশেষ সময় নষ্ট করছি না, মজাদা তোমাদের। এখানে পুরোপুরি দেওয়া আছে, a portion of the embankment behind their warehouse fell into the river a few days before মহালয়া, মহালয়া কিছুদিন আগে। এবার সেকশন বি ভোকাবুলারি এর গ্রামারটা দেখে নাও। এখানে প্রথমে বলছে 15 গ্লোবাল হেলথ লিডার্স, 15টা গ্লোবাল হেলথ লিডার্স তারা কি করেছে, ড্যাশ দিয়ে লিখেছে যে ইনক্লুডিং ইন্ডিয়া, 3 ফ্রম ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষ থেকে 3 জনকে যোগ করেছে। তাহলে ইনক্লুড করা এটাকেই বলে ইনক্লুডিং। তাহলে শুধু ইনক্লুড কিন্তু ভার্ব, আর ইনক্লুডিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ইনক্লুডেড এটা ভার্ব হতে পারে, আবার পাস্ট পার্টিসিপল হতে পারে। কিন্তু তোমরা এটা ভেবে বলো এটা কোনটা হবে, এটা ইনক্লুডিং হবে, কারণ একটির সঙ্গে অন্য কিছু যোগ করার কথা বললে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে, সেটা হচ্ছে ইনক্লুডিং বা যে কোনো কিছু, অ্যাডিং, গোয়িং, সিইং। আরেকটা ভার্ব আছে আবার দেখো, একটি ভার্বে কিন্তু একটি ফাইনাইট ভার্ব বসবে, এই ইনক্লুডিং কিন্তু নন ফাইনাইট ভার্ব। আর এর পরের ভার্বটা যেটা আছে ফ্রম ইন্ডিয়া, demanding that fossil fuel industry interest be kept out of the climate negotiations। তাহলে এখানে দেখো ডিমান্ড করেছে তারা, 15 জন লিডার ভারতের 3 জনকে নিয়েই, তারা দেখো নিয়েই, করেই, খেয়েই, গিয়েই, এসেই, এই সমস্ত বোঝালে তখন কিন্তু ভারতের সঙ্গে আমরা আইএনজি দেব, দেখেই, সিইং, গোয়িং, গিয়েই, এসেই, কামিং। তাহলে ইনক্লুডিং 3 কে ইনক্লুড করেই দাবি করলো, হ্যাভ ডিমান্ডেড এটা হবে। তাহলে দাবি করেছিল, কারণ কি, কারণ দেখো ডিমান্ডিং দেওয়া যাবে না, কারণ আগেরটা অলরেডি নন ফাইনাইট ভার্ব, এখানে তো একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, আর ফাইনাইট ভার্ব দুটো রয়েছে, একটা হ্যাভ ডিমান্ড, একটা হ্যাভ ডিমান্ড। শুধু ডিমান্ডটা দেওয়া যাবে না, কারণ এটা দেখো এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, তাহলে শুধু সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে। ডিমান্ড তারা করে নাকি করেছে, করেছে, এই মাত্র কোনো কাজ হয়েছে বোঝালে হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে হবে হ্যাভ ডিমান্ডেড। তারপর দেখো দেয়ার কল, তাদের এই যে ডাক, comes, has come, the coming ahead of a UN climate change conference। তাহলে এখানে দেয়ার কলের পরে কি হবে দেখো, আগেরটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে বলেছি, তাহলে এই টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে না, কামস মানে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট হবে না। তারপরে দেখো কামিংটাও হবে না, কারণ দেয়ার কল তাদের ডাক, তারপর তো একটা ভার্ব দেব, মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব। শুধু কামিং কিন্তু ভার্ব নয়, ইজ কামিং, অ্যাম কামিং হলে তখন কিন্তু ভার্ব, শুধু কামিং হচ্ছে ভার্ব নয়। তাহলে পড়ে থাকে কি হ্যাজ কাম, তাহলে হ্যাজ কামটা হবে সঠিক উত্তর। উত্তরটা কি হচ্ছে তোমরা কিন্তু জানলে হবে না, কেন হচ্ছে এটা যখন জানবে তোমরা দেখবে যে আনকমন এলেও তোমরা কিন্তু সেটা তোমাদের কমন করে নিতে পারবে। এরপরে আর্টিকেল প্রিপোজিশনে দেখি 5 এর আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্টে তোমরা আগে ভাববে যে ইউএন আছে, এটা ভাবেল আছে, চলো এখানে এন বসিয়ে দিই, এখানে এন বসিয়ে দিই, কিন্তু এন বসালে এখানে ভুল হবে। একটি আনএমপ্লয়মেন্ট রেট না, কোনো কিছু একটা নির্দিষ্ট একটা রেট বোঝাচ্ছে এখানে, তাহলে এখানে দা দেখো, the unemployment rate dash the country, দেশের
না দেশের মধ্যে, এটা কিন্তু দুটো ব্যবহার করা যায়। দেশের যে আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ যারা কাজ পায় না তাদের কিন্তু আনএমপ্লয়েড। তো বেকারের, সোজা কথা বেকারত্ব। রেট অফ ইন্ডিয়াও আমরা দিতে পারি, ইন ইন্ডিয়াও দিতে পারি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা দাও। একটাই দেও তাতেও হয়ে যাবে। দ্য আনএমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি, অফ দিতে পারো বা ইনও দিতে পারো, ইন দ্য কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং ড্যাশ এ প্রাইভেট সার্ভে। তোমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবে যখন অ্যাকর্ডিং দেবে, অ্যাকর্ডিং এর পরে টু অবশ্যই বসবে। অ্যাকর্ডিং টু কার প্রতি, কার কথা অনুসারে, কার অনুসারে সেটা বোঝাতে অ্যাকর্ডিং এর পরে টু বসাবে। তাহলে এটা প্রথম উত্তর হলো দা, তারপরে অফ দাও বা ইন দাও, আর শেষেরটা দাও টু। ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো এখানে দেখো ভয়েস চেঞ্জ আছে, এখানে কি বলেছে চেঞ্জ দা ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্যাসিভ ভয়েসে চেনার উপায় কি, দেখবে প্যাসিভ ভয়েসে গ্রামারের ভুলভাল থাকবে, মানে টেন্সের ভুলভাল। এবার বলছে স্যার কি বলছে, দেখো ওয়াজ ওয়্যার বলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। এখানে বাই কিন্তু দিয়ে নেই, সবসময় কিন্তু বাই দিয়ে সাবজেক্ট থাকে এরকম কিন্তু নয়, কিছু কিছু সময় কিন্তু বাইটা নাও থাকতে পারে। তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে কি করব, অ্যাক্টিভ ভয়েসে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসে অবজেক্টটা আনবো, তারপর ভার্ব, তারপর সাবজেক্টটা শেষে বসাবো বাই দিয়ে, সেটা উল্টো করে দেবো। তাহলে এখানে দেখো দ্য ফায়ার ইন দ্য অফিস, অফিসের আগুনটা ওয়াজ ডিস্টিংগুইশড, নেভানো হলো। এক্সটিংগুইশ মানে আগুন নেভানো। তাহলে এখানে দেখো বাই কিন্তু কারো দেওয়া নেই, বাই সামওয়ান একটা তো আছে না, কেউ আছে কি নেই। তাহলে অফিসের ফায়ারটা ডিস্টিংগুইশ করা হলো, কেউ নেই, আর কেউ না থাকলে বাই সামওয়ান তুমি ধরে নাও, বাই সামওয়ান কিন্তু বসাবে না উত্তরে, কেউ একজন করেছে। তাহলে সাবজেক্ট হিসেবে কি লিখবো, সামওয়ান। এইবারে বলো অ্যাক্টিভ ভয়েসে কি সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট আছে, ভার্ব এখানে কি আছে এক্সটিংগুইশড। এবার বলে স্যার ওয়াজটা তাহলে কি হবে, দেখো ওয়াজটা বাদ যাবে কেন, এটার ব্যাখ্যা দিলে অনেক বড় ভাবে হয়, আমি শর্টকাটে তোমাদের বলে দিই। যদি দেখো ওয়াজ ওয়্যার আছে, অ্যামিজার আছে, অথচ ভার্বের সাথে আইএনজি নেই, তাহলে সেই জিনিসটার ভ্যালুও নেই। ওয়াজ ওয়্যার থাকছে, অ্যামিজার থাকছে, অথচ ভার্বের সঙ্গে আইএনজি নেই, তার কোনো ভ্যালুও নেই, সেটা প্যাসিভ ভয়েসে আছে। দেখো এমনি তোমাদের ভার্বের তোমাদের ভয়েস চেঞ্জের জন্য একটা স্পেশাল ভিডিও তোমাদের দরকার, সেখানে ডিটেইলে আলোচনা করা যেতে পারে, আমি তোমাকে শর্টে বলে দিচ্ছি। শুধু অ্যামিজার বা ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে সেটা বাদ দিবি, তার সঙ্গে যদি এরপরে আইএনজি থাকে, ওয়াজ গোয়িং, ওয়াজ এক্সটিংগুইশিং, তাহলে কিন্তু পুরোটা নিতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু নেব না, শুধু অ্যামিজার ওয়াজ ওয়্যার থাকলে সেই অ্যামিজার ওয়াজ ওয়্যারের কোনো ভ্যালু নেই, তাহলে ওয়াজটা বাদ। তাহলে ওয়াজটা বাদ দিলে শুধু হবে না, ওয়াজটা মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তো কারণ অ্যামিজার থেকে ওয়াজ ওয়্যার আসে, ওয়াজ ওয়্যার হচ্ছে সেকেন্ড ফর্ম, তাহলে যে ভার্বটা থাকবে সেটা সেকেন্ড ফর্ম বসাবো আমরা। আর এই এক্সটিংগুইশের সেকেন্ড ফর্মও তাই, কিন্তু এক্সটিংগুইশড দা ফায়ার ইন দ্য অফিস আমরা এখানে বসিয়ে দেব। আমরা চাইলে এটার উত্তর আরেকটা রকম ভাবে করতে পারি, সামওয়ান ইন দ্য অফিস, সামওয়ান ইন দ্য অফিস এক্সটিংগুইশ দ্য ফায়ার, এরকম লিখতে পারি। আবার সামওয়ান এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন দ্য অফিস। ডু অ্যাজ ডিরেক্টেডের 2 নম্বর প্রশ্নটা দেখো, ন্যারেশন চেঞ্জ আছে একটা। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। তো এখানে দেখো টিচার তার স্টুডেন্টকে জিজ্ঞেস করলো তোমার কি কোনো প্রশ্ন আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নের ন্যারেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রথম যে অংশটা থাকে সেড টু যা থাক আস্কড করতে হবে। তাহলে লিখবো দ্য টিচার আস্কড লিখলাম, তারপর অবজেক্ট ছিল দ্য স্টুডেন্ট লিখলাম, তারপর এই যে কমা ইনভার্টেড কমা তুলে এটা লিঙ্কার বসাবো। কি বসাবো, জিজ্ঞাসা চিহ্ন থাকলে নিঃসন্দেহে ইফ বসবে বা ওয়েদারটা দরকার নেই, ওটা বানান ভুল করো অনেক সময়, তো শুধু ইফ দিয়ে দাও। বা WH ওয়ার্ড থাকলে কিন্তু WH ওয়ার্ড বসাতে হয়, তখন কিন্তু ইফ বসে না, তাহলে WH ওয়ার্ড নেই, তাহলে ইফ বসাবো।
আশা করি বুঝতে পারছো। তারপরে এর মধ্যে যে সাবজেক্ট আছে দেখো ইউ, এই ইউটাকে যে বলছে সে নিজে কি না, নিজেকে কেউ তুমি বলে না। শিক্ষক মশাই বললো তুমি, তুমি কাকে বললো? এই স্টুডেন্টটাকে বললো। তাহলে স্টুডেন্টটা ছেলে বা মেয়ে হতে পারে, তা ধরে নিলাম ছেলে, তাই দিয়ে দিলাম হি। তাহলে ইউটা হয়ে গেল হি। এই হ্যাভটা আগে কেন বসায়নি তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো ন্যারেশন চেঞ্জে এই যে প্রশ্নগত বাক্যটা কিন্তু আমরা তুলে দেবো, তাই সাবজেক্টটা আগে আনবো, ভার্বগুলো কিন্তু পরে দেবো। তাহলে এই হ্যাভটাকে কি করে দেবো? হ্যাড করে দেবো। কেন করলাম? এটা টেন্সের পরিবর্তনের জন্য। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সোজা কথায় হ্যাভ অ্যাজ যদি বা থাকে হ্যাড দিয়ে দিবি, আর হ্যাড থাকলে হ্যাডের কোনো পরিবর্তন। তারপরে বাকি যে অংশটা সেটা কিন্তু বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে দেখো পজিটিভ একটা ডিগ্রি আছে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এইটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছি। পজিটিভ ডিগ্রি করার নিয়ম হচ্ছে হয় ওয়ান অফ দ্য নো আদার বসাবো, নইলে ভেরি ফিউ বসাবো। তাহলে এখানে নো আদার কেন বসালাম? কারণ এখানে ওয়ান অফ নেই, ওয়ান অফ থাকলে তখনই ভেরি ফিউ হয়। তাহলে নো আদার দিলাম, দিয়ে এই গঙ্গাটা কি নদী, তাহলে রিভার ওর পর থেকে যে পোর্শনটা থাকবে এক্সট্রা সেটা লিখে দিলাম পুরো, রিভার ইন ইন্ডিয়া। তারপরে ভার্ব কি আছে? ইজ আছে, ইজ বসালাম। তারপরে যে ডিগ্রি আছে সুপারলেটিভ ডিগ্রি, সেটার পজিটিভ ডিগ্রি কি করলাম? ইএসটিটাকে কেটে তুলে দিলাম, দিলে পজিটিভ ফর্ম পেলাম। দেখো টল, টলার, টলেস্ট, তোমরা জানো যে পজিটিভ ডিগ্রিতে কোনো রকম ই আর ইএসটি থাকে না, মোর, মোস্টও থাকে না, শুধু প্লেন ফর্মটা থাকে। তাহলে পজিটিভ ডিগ্রি চেনার উপায়, দুদিকে অ্যাজ দেবো, দিয়ে তারপরে দাগাঙ্গা বসিয়ে দিলাম, ঠিক আছে। যদি বুঝতে হয় তোমরা জিজ্ঞাসা করতে পারো, বুঝতে অসুবিধা যদি হয়ে থাকে। তারপরে দেখো ফ্রেজাল ভার্বটা তোমাদের বলে দিই। ডু নট হেট দ্য পুয়ার, বলছে গরিবদের ঘৃণা করো না। এই হেট কথার অর্থ হচ্ছে ফ্রেজাল ভার্ব হবে লুক ডাউন আপন। তাহলে এখানে দেখো প্রথম লাস্টে যে অপশানটা আছে লুক ডাউন আপন, এটা সেম হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, পুলিশ কেসটাকে ইনভেস্টিগেশন করছে। তাহলে ইনভেস্টিগেটিং ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে এর যে ফ্রেজাল ভার্বটা হবে তার সাথেও আমরা আইএনজি দেব। তাহলে লুক ইনটু হবে এটা ফ্রেজাল ভার্বটা, তাহলে লুকের সাথে আইএনজি দিয়ে দিই, লুকিং ইনটু দ্য কেস হবে। তারপরে দেখো রিনা রিজেম্বলস হার ফাদার, রিজেম্বল ভার্ব তার সাথে এস আছে, তাহলে আমরা এটা কি করব? রিজেম্বল কোনটা হবে? পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট হবে, কিন্তু রিজেম্বলের ক্ষেত্রে হবে তাহলে টেক আফটার। তাহলে টেক আফটারের পরে টেকের পরে একটা এস দিয়ে দেবো, দিলে এটা হয়ে যাবে টেক্স আফটার, ঠিক আছে। চলো এবারে আমরা সিনোনিমটা দেখে নিই। আনসিন প্যাসেজ থেকে তোমরা এটা পেয়ে যাবে। দেখো ওয়ারিং অ্যাওয়ে, ওয়ারিং অ্যাওয়ে মানে যেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যেতে থাকে, সেটাকে বলে ইরোশন। দেখো একদম প্যাসেজের শেষের দিকে আছে ইরোশন। তারপরেটা দেখো ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। এটাও দেখো থার্ড প্যাসেজে দেখো দেওয়া আছে সিএমসি প্রুভড ইনঅ্যাডেকুয়েট, এই ইনঅ্যাডেকুয়েটটা হচ্ছে সঠিক উত্তর। এরপরেটা দেখো স্টোরেজ, স্টোরেজ মানে যেখানে আমরা কোনো কিছু রাখি সেটাকে আমরা ওয়্যার হাউস বলতে পারি, যেমন ফ্লিপকার্ট ওয়্যার হাউস, অ্যামাজন ওয়্যার হাউস, এগুলো ইত্যাদি। ইন্ট্রুশনটা হবে তোমাদের এনক্রোচমেন্ট, এনক্রোচমেন্ট অর্থাৎ দখল হচ্ছে। পরের ভিডিওতে তোমাদের কোনো রকম যদি বা কোনো ডাউট থাকে, কোনো সংশয় থাকে, বা কী বিষয়ে তোমাদের ভিডিও হলে তোমাদের ভালো হবে সেটা তোমরা কমেন্টে জানাও। আমি অন্তত তোমাদের কাছ থেকে 10টা কমেন্ট চাই, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরপরে রাইটিংয়ের উত্তরগুলো দেখে নাও। রাইটিংয়ের জন্য কিন্তু প্রসেস রাইটিং বোঝার জিনিস, এগুলো মুখস্থ করার দরকার নেই। আমি যদি একটা তোমাদের বুঝিয়ে দিই শত শত তোমরা করতে পারবে। তাহলে রাইটিং তোমাদের একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। সব ভিডিও থেকে সময় নষ্ট করে লাভ নেই, শুধু উত্তরটা আমি তোমাদের স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও।